যে বাজেট দেওয়ার সময় আমাদের মাথায় রাখা উচিত ছিল একটা স্বৈরাচার ফ্যাসিস্টের বাজেটটা কন্টিনিউ না করা। ওই বাজেটটাকে আমরা তাদের ইন্টেরিয়াম গভর্নমেন্টের উচিত ছিল ইন্টেরিয়াম বাজেট হিসেবে চিন্তা করা উচিত ছিল, রাদার দেন রেগুলার বাজেট। এবং স্বৈরাচারের সেই বাজেটটা কন্টিনিউ করাতে যেটা হয়েছে আপনারা অনেকেই বলেছেন ওইখানে, যে আমরা আমাদের সোশ্যাল সেক্টরের প্রায়োরিটিস গুলো দিতে পারিনি। বাট আমাদের সোশ্যাল সেক্টর প্রায়োরিটি না দিয়ে ওই লুটপাটের অর্থনীতির যে মেগা প্রজেক্ট এবং অন্যান্য যে এক্সপেন্ডিচারগুলো আমরা কন্টিনিউ করছি বহুলাংশে, ওগুলো আমরা অনেক কিছু পোস্টপোন করতে পারতাম, রিভিউ করতে পারতাম। ওগুলো অনেকটা আমরা 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 ওইটাকে রিস্কেজুয়াল করতে পারতাম, কিন্তু আমরা সেটা না করে আবার আগের বাজেটটা কন্টিনিউ করছি। আমার মনে হয় এই জায়গাটায় বোধহয় আমাদের ভুল হয়েছে, সেটা আমরা না করলেও পারতাম। দ্য লাইফ আফটার দিস গভর্নমেন্ট, এটা অনেকে আপনারা ভাবছেন যে এখন আমরা আগামী দিনে কোথায় যাচ্ছি, এখানে পলিটিক্যাল ইস্যু কি হবে, ইকোনমিক ইস্যু কি হবে, এবং আমাদের অল দ্য সেক্টরস, হেলথ, এডুকেশন, আমাদের কর্মসংস্থান, এখানে কি হবে, এটা তো অবশ্যই ভাববার কথা। কারণ ইন্টেরিয়াম গভর্নমেন্ট থেকে যেটা এক্সপেকটেশন থাকবে না, একটা ইলেক্টেড গভর্নমেন্ট থেকে এক্সপেকটেশন থাকবে। এবং শুধু থাকবে না, দেখেন ডিমান্ড, বিকজ তারা ইলেক্ট করছে এই সরকারকে, এবং তারা ডিমান্ড করতে পারবে, এবং এই সরকার কিন্তু তাদের কাছে অ্যাকাউন্টেবল, জবাব দিয়ে থাকতে হবে। তো সুতরাং নেক্সট গভর্নমেন্টের রোল কি হবে, আমি বলছি না বিএনপি ক্ষমতায় আসবে, আমি তো বলতে পারবো না। অনেকে বলছে বিএনপি, ফুয়াদের কথায় তো 280 সিট না কত, 280 সিট পেয়ে বিএনপি ক্ষমতায় আসবে। আরো মানে আর 20টা কোথায় যাবে? আমি তো, তুমি 300 বলো না, এটাই তো আমি অবাক হয়ে গেছি। শেখ হাসিনার প্রক্রিয়াতে 300 হয়ে যাওয়ার কথা, অলমোস্ট 300-র কাছাকাছি হয়ে যাওয়ার কথা। যাই হোক, এটা জনগণের সিদ্ধান্ত। আমাদের যদি সুযোগ থাকে, আমি 2-4টা কথা বলে আমার বক্তব্য শেষ করব। 1 নাম্বার হচ্ছে বাংলাদেশের ওভারঅল, আমি মনে করি বাংলাদেশ একটা ওভার রেগুলেটেড কান্ট্রি। This country is highly regulated country. I'm giving the message to all of us who are concerned with this. So we have to go for serious deregulation. And when I mean deregulation, I mean serious deregulation. অর্থাৎ সরকারের, আমি একটা রেস্টুরেন্টের লাইসেন্স নিতে, রেস্টুরেন্ট করার জন্য লাইসেন্স নিতে 19টা পারমিশন লাগে, 19টা পারমিশন। জাস্ট ইম্যাজিন, এই দেশে কে বিনিয়োগ করবে? আপনি প্রত্যেকটি জায়গায় এত হাইলি রেগুলেটেড করে রেখেছে যে যেখানে বিনিয়োগের আসলে কোনো ইনসেন্টিভ নাই, অল দ্য ডিসইনসেন্টিভ আর দেয়ার ইন প্লেস। সুতরাং সিরিয়াস ডিরেগুলেশন ছাড়া the message will not get across. আমরা যে বলছি কেয়ারটেকার, এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট চলে গেলে নির্বাচিত সরকার আসলে ন্যাচারালি ইনভেস্টরদের তো একটা উৎসাহ থাকবে, কারণ তাদের তো প্ল্যানিং হচ্ছে শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম। সুতরাং ইন্টেরিয়াম গভর্নমেন্টের সময় ইনভেস্ট হচ্ছে না, এটা নিয়ে আমি কমপ্লেন করছি না, বিকজ আই ডোন্ট এক্সপেক্ট ইট। যখন ওনারা ইনভেস্টমেন্ট সামিট করেছিল, আই ওয়াজ অলসো পার্টিসিপেন্ট। আমি কিন্তু একটা কথা ওনাদেরকে হেসে হেসে বলেছিলাম, দি রাইট ইনিশিয়েটিভ এট এ রং টাইম। কারণ ইনভেস্টররা কোনোদিন ইন্টেরিয়াম গভর্নমেন্টের সময় ইনভেস্ট করতে আসবেন না, তারা দেখতে চাইবে তাদের শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম প্ল্যানিং এর সাথে একটা সুইট করে কিনা। কিন্তু তারা তখনই করবে যদি নেক্সট গভর্নমেন্টের থেকে তারা মেসেজ পায় যে বাংলাদেশের যেই বিনিয়োগের ইজ অফ ডুইং বিজনেসে বাংলাদেশের পজিশন হচ্ছে একদম নিচে এখন। এই ইন্ডিকেটর কি ইনভেস্টাররা দেখতেছে না বিশ্বব্যাপী? বাংলাদেশে ইনভেস্টাররা না হইতে কনসিডার করছে না, তারাও নিশ্চয় কনসিডার করছে। যখন তো ইজ অফ ডুইং বিজনেসে বাংলাদেশ এত নিচে, ওই দেশের দিকে কেউ তাকাবেই না, ইনভেস্ট করো তো দূরের কথা। এই জন্য সিরিয়াস ডিরেগুলেশন এন্ড সিরিয়াস লিবারালাইজেশন ছাড়া
বাংলাদেশের অর্থনীতিকে লিফট আপ করা সম্ভব হবে না আগামী দিনে।